শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা করব, যে টপিকটা থেকে ক্যাডেট কলেজে বিগত বছরে অনেকগুলো প্রশ্ন এসেছে এবং আমরা আশা করছি এবছর অনেকগুলো প্রশ্ন আসবে। তো আমাদের টপিকটা হচ্ছে জ্যামিতি। ওকে, সো জ্যামিতিতে তুমি যদি ভালো করতে চাও, এখানে আসলে কয়েকটা কোয়েশ্চেনের প্যাটার্ন আছে, ঠিক আছে? স্পেশালি কোণের মান নির্ণয়, এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে এবং এবছর আসার সম্ভাবনা রয়েছে। সো কোণের মান নির্ণয় তুমি যদি ভালো করে শিখতে চাও, তোমাকে আগে জ্যামিতির বেসিক কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে। তোমার যদি কনসেপ্ট ডেভেলপ না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না। তো আমরা এই জন্য প্রথম থেকে আমরা আগে কনসেপ্ট ডেভেলপ করব, তারপরে আমরা কোণের মান নির্ণয়ে যাব এবং অন্যান্য আদার্স যে অঙ্কগুলো আছে সেগুলো করব। সো আমরা প্রথমেই দেখব, দেখো এখানে প্রথমেই বলা আছে রেখার কথা, যে রেখা কি। হ্যাঁ, তো রেখার কথা বলা হচ্ছে যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাই এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এই কথাটার অর্থ কি? বলছে যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু মানে কি? এর কোনো শেষ নেই। তুমি এই চিত্রটা খেয়াল করো, দেখো এখানে এই দুই পাশে দুটো অ্যারো সাইন আছে, রাইট? এই যে এই পাশে একটা অ্যারো সাইন, এই পাশে একটা অ্যারো সাইন। এই দুইটা অ্যারো সাইন দ্বারা আসলে কি বোঝাচ্ছে জানো? এই দুইটা অ্যারো সাইন দ্বারা আসলে বোঝাচ্ছে যে এই লাইনটার আসলে কোনো শেষ নেই, এই লাইনটা আসলে চলতেই থাকবে। তো এই জন্যই মানে এটাই বলেছে এখানে যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু নেই মানে কি? শেষ নেই। আচ্ছা, যদি কোনো কিছু শেষ না থাকে, কোনো প্রান্তবিন্দু না থাকে, তাহলে কি সেটার কোনো দৈর্ঘ্য থাকবে? উত্তর হচ্ছে না, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না। এজন্য এটার কিন্তু নির্দিষ্ট কোনো কি নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। তাহলে রেখা কি? রেখা হলো যার কোনো প্রান্তবিন্দু নেই এবং নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, তাকে আমরা বলবো রেখা। এরপরে আসো, দেখো এখানে বলেছে রেখাংশ কি। তো রেখাংশ কথাটা শুনে, ওয়ার্ডটা শুনে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা রেখার অংশ। একটা রেখার অংশকে আমরা বলি রেখাংশ। মনে করো একটা রেখা রয়েছে, সেখান থেকে আমি যদি একটা অংশ কেটে নেই, সেটাকে আমি বলবো রেখাংশ। তাহলে এই যে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, ধরো আমি যদি নামকরণ করি যে এ এবং বি, এটা হচ্ছে একটা রেখাংশ। কেন? কারণ এটা কিন্তু একটা রেখার একটা অংশ এবং এর দুটো কি রয়েছে, এর দুটা প্রান্তবিন্দু আছে। এখানে এই কথাটা বলেছে, খেয়াল করো, রেখার দুটি প্রান্তবিন্দু আছে। এই যে এই একটা প্রান্তবিন্দু এ আর এই আরেকটা প্রান্তবিন্দু বি, এই যে দুটো প্রান্তবিন্দু আছে, যেহেতু প্রান্তবিন্দু আছে তাহলে আমরা কি জানবো? আমরা জানবো যে নির্দিষ্ট একটা কি থাকবে, এই নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। প্রান্তবিন্দু যদি দুইটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, বোঝাই যাচ্ছে এটা। তাহলে আমরা রেখাংশের কনসেপ্টটা বুঝলাম। এখন আসো রশ্মি কি। ওকে, তো রশ্মি যদি আমরা বুঝতে চাই তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আর ভালো করে বুঝতে পারবে। যেমন আমরা সবাই এই ওয়ার্ডটা শুনেছি যে কিয়ামত, রাইট? কিয়ামত ওয়ার্ডটা সবাই শুনেছি না আমরা? হ্যাঁ, শুনেছি। অর্থাৎ এটা শুরু আছে কিন্তু শেষ নেই। সবাই বলে যে কিয়ামতের শুরু আছে, শেষ নেই। একইভাবে রশ্মিরও কিন্তু শুরু আছে, শেষ নেই। এই যে দেখো এই রশ্মিটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই যে ডান সাইডে দেখো অ্যারো সাইন দেওয়া। সো অ্যারো সাইন মানে কি? আমি শুরুতেই বলছি অ্যারো সাইন মানে হচ্ছে কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। তাহলে রশ্মির কি? রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, যেমন এইটা একটা প্রান্তবিন্দু, কিন্তু এই পাশে প্রান্তবিন্দু নেই, এই পাশে এটা চলমান। যেহেতু এই পাশে এটা চলমান, চলতেই থাকবে, তাহলে এর নির্দিষ্ট কোনো কি থাকবে না, এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম: এক রেখা, দুই রেখাংশ, তিন রশ্মি। রেখা হলো যার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই, যেহেতু প্রান্তবিন্দু নেই তাইলে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না। এরপর আমরা দেখেছি রেখাংশ। রেখাংশ হলো যেটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কারণ কি? এর দুটা প্রান্তবিন্দু আছে। এরপর আমরা দেখলাম রশ্মি। রশ্মি হলো এর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অন্য প্রান্তবিন্দুটি নেই, এই জন্য এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা। এখন আমরা চলে যাব আমাদের সেই কোণ। হ্যাঁ, তো কোণ নিয়ে এখানে একটা অনেকের ডাউট থাকে যে কোণ বানানটা কি, কয়কর্ক মূর্ধন্য নাকি কয়কর্ক দন্তন্য, কোনটা? উত্তর হচ্ছে কিন্তু মূর্ধন্য। মনে থাকবে, কোণ বানানে কিন্তু মূর্ধন্য হবে। সো দেখো তো কোণের ডেফিনেশনটা কি বলেছে। এখানে বলেছে যে একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। ওকে, আচ্ছা, তাহলে কি বললো? একই সমতলে দুটি রশ্মি মিলিত হলে কোণ তৈরি হয়। অর্থাৎ মনে করো আমি একটা রশ্মি নিলাম, এটি একটি রশ্মি। ওকে, আর এরপর আমি আরেকটি রশ্মি নিলাম, ধরো এটি আরেকটি রশ্মি। তাহলে এই দুইটা রশ্মি কী হলো? এই দুইটা রশ্মি অ্যাকচুয়ালি এই বিন্দুটাতে মিলিত হয়েছে। আমি যদি নামকরণ করি, এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি একটি রশ্মি, বিসি একটি রশ্মি, এই দুইটা রশ্মি বি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই যে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে, বুঝেছো? আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা কথা বলেছে যে রশ্মি দুটো, আছে একটা রশ্মি বানানটা একটু ভুল হয়েছে, কারেকশন করে নিবা। রশ্মি দুটিকে কোণের বাহু বলা হয়। তার মানে এই যে এই দেখো, অর্থাৎ এই যে একটা রশ্মি ছিল, রশ্মি এ বি, তাহলে এই এ বি এবং আরেকটা রশ্মি ছিল বিসি। হ্যাঁ, তাহলে এই দুটোকে বলা হয় এই কোণের কি বাহু। ওকে, যেমন আমাদের এই যে হাত আছে, হাতকে আমরা বাহু বলি, তাহলে একইভাবে কোণেরও হাত আছে, মনে করবো দুইটা হাত। হ্যাঁ, তাহলে এই দুইটা রশ্মিকে আমরা কি বলবো, বাহু বলবো। আর এই যে বিন্দুটা যেখানে মিলিত হবে এরা, এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই যে দেখো এখানে লেখা আছে। সো আই থিঙ্ক তোমরা কোণের কনসেপ্টটা বুঝেছ যে কোণ কি। এখন সবসময় যে কোণ এভাবে মিলিত হবে তা না, মনে করো এটাও কিন্তু একটা কোণ, ঠিক আছে, কারণ এখানে দুটা রশ্মি মিলিত হয়েছে। আবার আমরা যদি এরকম করে বলি, খেয়াল করো, এটাও কিন্তু একটা কোণ, মানে কোণ বিভিন্নভাবে হতে পারে, বুঝেছো? আচ্ছা, যাই হোক, আমরা কোণের কনসেপ্টটা বুঝলাম। এখন আমরা আসবো সরল কোণ কি। আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমেই রয়েছে সরল কোণ। তো দেখো বলেছে দুটি পরস্পর বিপরীত রশ্মি, অর্থাৎ ধরলাম এটি একটি রশ্মি এবং আরেকটা বিপরীত রশ্মি, ধরো বিপরীত মানে কি, এটা বিপরীত দিকে যাবে, তাহলে এই যে আরেকটা বিপরীত রশ্মি, মানে দুইটি রশ্মি কিন্তু তাদের দিকটা হচ্ছে বিপরীত দিকে। সো এই দুটা রশ্মি যদি একত্রে মিলিত হয়, আচ্ছা এটা একটু বাঁকা হয়ে গেছে, আমি একটু নতুন করে আঁকি চিত্রটা। মনে করো এ বি একটি রশ্মি আর এসি একটি রশ্মি, তো তারা যখন এই যে এ বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয় সরল কোণ। তাহলে দেখো তো ডেফিনেশনটা কি বলেছে, বলছে দুটি পরস্পর বিপরীত রশ্মি। তাহলে এই যে দুটি পরস্পর বিপরীত রশ্মি আমরা দেখলাম, বিপরীত রশ্মি দুটো কী কী, একটা হচ্ছে এ বি, আর এই যে এই পাশে এ বি, আর এক পাশে হচ্ছে এসি। তো বলছে তাদের সাধারণ প্রান্তবিন্দুতে, অর্থাৎ সাধারণ প্রান্তবিন্দু কোনটা, সাধারণ প্রান্তবিন্দু হচ্ছে এই যে এই পয়েন্টটা, এই যে এ পয়েন্টটা। বলছে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলবো সরল কোণ। তার মানে এই যে এই কোণটা উৎপন্ন করেছে, এই কোণটাকে আমরা বলবো কি কোণ, এটা হচ্ছে একটা সরল কোণ। এবং একটা জিনিস মনে রাখবে, যখনই সরল কোণ উৎপন্ন হবে সেই সরল কোণের মান হবে 180 ডিগ্রি, ওকে, বা 180 ডিগ্রি। আমরা একটু এই জিনিসটা মনে রাখবো। তাহলে সরল কোণের মান কত, সরল কোণের মান হলো 180 ডিগ্রি। এখন সরল কোণ কি সবসময় এরকমই হবে, অন্যভাবে হতে পারে না, অনেকভাবে হতে পারে। ধরো এটাও একটা কিন্তু সরল কোণ, এই যে দেখো, কারণ কি স্ট্রেট লাইন যেখানে একটা সরল রেখা উৎপন্ন হবে সেখানেই সরল কোণ উৎপন্ন হবে। আবার দেখো এটা এরকমও হতে পারে, এই যে এখানে একটা সরল কোণ উৎপন্ন হবে, আবার এটা এরকম হতে পারে, মানে এটা বিভিন্নভাবে হতে পারে, ঠিক আছে। তুমি দেখবে যে সরল রেখা উৎপন্ন হয়েছে কিনা, যদি সরল রেখা উৎপন্ন হয় তাহলে ওখানে একটা সরল কোণ উৎপন্ন হবে এবং সেটার মান হবে 180 ডিগ্রি। এরপরে আসো আমরা সন্নিহিত কোণ নিয়ে আলোচনা করব। সন্নিহিত কোণ বলতে কি বোঝায়, দেখো এখানে বলেছে যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, আচ্ছা তাহলে দুইটি কোণের একই যদি শীর্ষবিন্দু হয়, অর্থাৎ মনে করো আমি এই একটা কোণ, ওকে, আর ধরো আর একটা কোণ আমি আঁকি, এই একটা কোণ, ঠিক আছে। সো এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের তুমি একটা বিষয় খেয়াল করো, দুইটা কোণের এই শীর্ষবিন্দুর এইটা না, মানে এই যে আমি যদি নামকরণ করি যে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের শীর্ষবিন্দু কোনটা, এই যে এইটা। তাহলে বলেছে যে একই তলে দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। কারণ সাধারণ বাহু কোনটা, সাধারণ মানে যে বাহুটা দুইটা কোণের জন্যই প্রযোজ্য। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই যে এই বাহুটা আসলে এখানে দুইটা কোণের জন্যই কি প্রযোজ্য। তাহলে এই কোণ দুটো কি আছে, কোণ দুইটা সাধারণ বাহুর বিপরীত পাশে, অর্থাৎ একটা এই পাশে আর একটা কি এই পাশে, বিপরীত পাশে অবস্থিত। এই জন্য এই কোণদ্বয়কে আমরা বলবো সন্নিহিত কোণ। বুঝেছো সন্নিহিত কোণ কি? আচ্ছা, এটা একটু যদি তোমাদের জন্য টাফ হয়ে যায়, তুমি তাহলে এইভাবে মনে রাখতে পারো যে পাশাপাশি দুটি কোণ, একটার সাথে আরেকটা গা লেগে থাকবে, যেমন তুমি তোমার বন্ধুর গায়ে হেলান দিয়ে থাকো। সো দেখো এই কোণটা এবং এই কোণটা এরা কিন্তু একটা আরেকটার সাথে গায়ে হেলান দিয়ে আছে। সো এইভাবে মনে রাখতে পারো, মনে করো তাহলে এই যে এটাও কিন্তু দুটি সন্নিহিত কোণ, এই যে এটি একটি কোণ,
এই যে এটি একটি কোণ, এটি একটি কোণ, এই কোণ দুটো কিন্তু সন্নিহিত। কারণ কেন সন্নিহিত? কারণ এই যে দেখো এখানে একটা সাধারণ বাহু আছে আর এদের একটা মানে এই দুইটা কোণের শীর্ষবিন্দু একটা, সেটা হচ্ছে এই যে এই বিন্দুটা। সো আই থিঙ্ক তোমরা সন্নিহিত কোণ কনসেপ্টটা বুঝতে পেরেছ। সো দেখো সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে, একদম সহজ ভাষায়। তো সমকোণের চিত্রটা হচ্ছে এরকম, সমকোণের চিত্রটা কি এরকম। তাহলে আমি যদি একটু নামকরণ করি যে এখানে হচ্ছে এ বি আর সিডি। তো এই যে এখানে একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, যেহেতু সমকোণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এবং এখানে একটা কথা বলা থাকে যে এরকম করে অনেক সময় তুমি জ্যামিতিতে এই সাইনটা দেখবে যে এ বি এটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব। লম্বর ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার, লম্বকে ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার। তো এই জন্য আমরা বলতে পারছি এখানে যে এ বি ইজ পারপেন্ডিকুলার টু সিডি, অথবা এ বি সিডির উপর লম্ব। আর আমরা জানি যে লম্ব হলে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাইলে এই জন্য আমি এখানে বলতে পারবো যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, সমকোণ কি 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে। আচ্ছা, এরপরে কি বললো দেখো, বলছে একই রেখার উপর দুইটি সন্নিহিত কোণ সমান হলে তারা পরস্পর সমকোণ। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে, খেয়াল করো, এই যে একই রেখার উপর, অর্থাৎ এই যে সিডি রেখা, তো সিডি রেখার উপর আসলে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কি কি? একটা হচ্ছে এই যে এই পাশে একটা কোণ, আর একটা হচ্ছে এই পাশে একটা কোণ। তুমি খেয়াল করতে এই দুটো কোণের মান কি সমান না? অবশ্যই সমান। তো এটাই বলেছে, যদি দুটো কোণ মানে একই রেখার উপর যদি দুটো কোণ সমান হয়, তাহলে এই কোণ দুটো পরস্পর কি হবে? সমকোণ হবে। এখানে সমকোণ উৎপন্ন হবে। কনসেপ্টটা কি বুঝেছ? এই লাইনটা, যে একই রেখার উপর দুইটি সন্নিহিত কোণ সমান হলে তারা সমকোণ উৎপন্ন করে। তো আমরা দেখলাম যে এই কোণটাও সমান 90 ডিগ্রি, এই কোণটাও সমান 90 ডিগ্রি। তো এই জন্য এখানে আমরা বলতে পারি এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। সো আই থিঙ্ক তোমরা সমকোণের কনসেপ্টটা বুঝেছো। এখন আমি যদি তোমাকে সমকোণের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যে সমকোণ তুমি আরও কোথায় কোথায় দেখেছো, তুমি দেখবে যে তোমার যে বই, বই দেখতে এরকম। সো এই যে বইয়ের যে কর্নারগুলো দেখো, এই যে এই কর্নারগুলোতে সমকোণ উৎপন্ন হয়, ঠিক আছে। এবার তোমার রুমের যে দেয়াল রয়েছে, সো তুমি দেখো দেয়ালের কর্নারগুলোতে এরকম সমকোণ উৎপন্ন হয়, বুঝেছো। তারপরে এরকম আরও আছে, তোমার ফোনের চারপাশে সমকোণ উৎপন্ন হয়। মানে আমাদের ডে টু ডে লাইফে মানে অনেক জিনিসে আমরা সমকোণটাকে দেখতে পাই, বুঝেছো। এখন আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব। তো সূক্ষ্মকোণ দেখো, এই সূক্ষ্মকোণ জিনিসটা কি? এখানে বলেছে 90 ডিগ্রি এর ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ কোনো কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তো খেয়াল করো, আমরা দেখলাম যে 90 ডিগ্রি হলো এরকম, ঠিক আছে, এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণের চেয়ে যদি কোনো কোণ ছোট হয়, অর্থাৎ ধরো এরকম একটা কোণ, এটা একটু বাঁকা হয়েছে, আর ওটা সোজা করে রেখি, এটি একটি কোণ, ঠিক আছে, আবার এটি একটি কোণ। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা কী কোণ? সূক্ষ্মকোণ, কারণ এগুলো 90 ডিগ্রির চেয়ে বড়। এভাবে আমি কিন্তু এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, আবার এপাশেও নামতে পারি। অর্থাৎ সহজ কথায় 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত এগুলো হলো সূক্ষ্মকোণ। কি বললাম? 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ আছে, এই প্রত্যেকটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর যখন আমরা 90 ডিগ্রি বলবো, তখন তো এটা হয়ে যাবে সমকোণ। বুঝেছ বিষয়টা? এখন আসো স্থূলকোণ কি? স্থূলকোণ বলেছে দেখো, যে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এখন দেখো, এই ধরনের কোণকে আমরা বলবো স্থূলকোণ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এখানে যখন আমি লম্ব দিলাম, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 90। এখন এই পাশে আমি যদি কোনো কোণ আঁকি, অর্থাৎ মনে করো আমি এরকম একটা কোণ আঁকলাম, তাহলে এই যে এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড় না? খেয়াল করো তো, দেখো 90 ডিগ্রি কিন্তু আমাদের এতটুকু পর্যন্তই শেষ, এই যে এতটুকুর মধ্যে 90 ডিগ্রি শেষ। এখন আমি যখন এইটাকে ক্রস করে এই পাশে চলে আসছি, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। কিন্তু খেয়াল করো, এই কোণটা, এই যে এই কোণটা, এটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোটো। কারণ 180 ডিগ্রি যদি বলতে চাই, তাহলে আমার 180 ডিগ্রি বলতে আমাকে এখনও এতটুকু বাকি আছে, এদিকে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, যে এই কোণটা আসলে 180 ডিগ্রির চেয়ে ছোটো, বাট 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো
স্থূলকোণ। ওকে, এখন আমরা আসি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলতে আমরা কি বুঝি? এটাও হচ্ছে স্থূলকোণের মতোই, কিন্তু এখানে একটু জিনিস চেঞ্জ হবে। দেখো এখানে বলেছে যে এবার 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এটা কীরকম হবে এই চিত্রটা? আমরা মাত্রই দেখেছি 180 হচ্ছে এরকম, তাহলে উপরে 180, নিচেও কিন্তু 180, নিচে কত? নিচেও 180, 180 এবং নিচেও 180। তাহলে আমি যদি এখানে একটা কোণ উৎপন্ন করি, খেয়াল করো, এই যে এই কোণটা যদি উৎপন্ন করি, এই যে এই কোণটা, সো এখানে এই কোণটা দেখো এই এতটুকু পর্যন্ত কিন্তু আমার, এই যে এতটুকু পর্যন্ত আমার 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল। যখনই আমি এটা ক্রস করে এখানে চলে আসছি, সেটা 180 ডিগ্রিকে ক্রস করেছে। বাট এই কোণটা কিন্তু দেখো 360 ডিগ্রির চেয়ে ছোটো। 360 ডিগ্রি কোথায় হবে? এই যে যদি এই রেখাটা একবার ঘুরে এসে এখানে আসে আবার এখানে মিলিত হয়, তখন 360 ডিগ্রি হবে, কিন্তু এখানে তো হয়নি। তার মানে এখানে আমাদের কোণটা আছে কতটুকু? জাস্ট এই যে এতটুকু, জাস্ট এতটুকু আছে। এই জন্য এটা একটা প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কি? যে কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় বাট 360 ডিগ্রির চেয়ে ছোট, এই ধরনের কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। ওকে, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র দেখব। এই চিত্রটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই একটা চিত্র দিয়ে আমরা এই যে এতক্ষণ ধরে যে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ আলোচনা করলাম, এই একটা চিত্র দিয়ে এটা আমরা মনে রাখতে পারবো। কিভাবে? খেয়াল করো, এখানে এই চিত্রটাকে আমি 4টা ভাগে ভাগ করলাম। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ওকে, এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ। বুঝেছো এটা? তাহলে এখানে আমরা যদি এই যে প্রথম ভাগের মধ্যে কোনো কোণ উৎপন্ন করি, অর্থাৎ আচ্ছা আরেকটা জিনিস বলি, যেহেতু আমি এটা লম্ব, এই যে এটা একদম সোজাভাবে আছে, খারাপভাবে আছে, তার মানে এটা কিন্তু একটা লম্ব, প্রত্যেকটাই একটা লম্ব। তার মানে এখানে সবগুলোতে মানে 4টা 90 ডিগ্রি আছে, অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। তাহলে প্রথম হাফের মধ্যে যদি কোনো, প্রথম ঘরের মধ্যে যদি কোনো কোণ উৎপন্ন হয়, ধরো এটা একটা কোণ, তাহলে এটা হবে একটা সূক্ষ্ম কোণ। এই হাফের মধ্যে যে কোণগুলোই হবে সেটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। ওকে, আচ্ছা এবার আসি, আমরা যদি এই দ্বিতীয় ঘরে কোনো কোণ উৎপন্ন করি, দ্বিতীয় ঘরে যতগুলো কোণ উৎপন্ন হবে এগুলোকে আমরা বলবো স্থূল কোণ। এগুলোকে কি বলবো? এগুলোকে আমরা বলবো স্থূল কোণ। আর এই তৃতীয় ঘর অথবা চতুর্থ ঘর, যেখানে যায় না কেন, এখানে যে কোণগুলো উৎপন্ন হবে এগুলো হবে প্রবৃদ্ধ কোণ। কারণ এই কোণগুলো 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট। ওকে, তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আরও কিছু কোণ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব পূরক কোণ কি। ওকে, সো পূরক কোণ হচ্ছে, দেখো বলেছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ। অর্থাৎ দুটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। চিত্রটা এরকম হবে, দেখো এটা একটা 90 ডিগ্রি কোণ, আমি যদি এখানে আরেকটা কোণ আঁকি, খেয়াল করো, তাহলে এটি একটি কোণ, ওকে, এবং এটি আরেকটি কোণ। তাহলে এই কোণটাকে ধরো আমি নাম দিলাম যে এ কোণ, আর এই কোণটার নাম হচ্ছে বি কোণ। তাহলে এই যে এ কোণ এবং বি কোণ, এই দুইটা মিলে কত ডিগ্রি বলো তো? এ আর বি যদি আমরা যোগ করি, আমরা বুঝতেই পারছি এখানে হবে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হলো? দুইটা কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেই ধরনের কোণকে আমরা বলবো পূরক কোণ। ওকে, তাহলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, বলো তো কত হবে? উত্তর হচ্ছে 40 ডিগ্রি। কেন? কারণ একটা যদি 50 হয় তাহলে আরেকটা কি 40 হবে, কারণ দুইটা মিলে 90 হবে, এই জন্য ওইটা হবে 40। এবার একইভাবে তোমার, আমি যদি এবার বিভিন্ন কোণের মান নির্ণয়গুলো কীরকম আছে এবার যদি বলি, দেখো ধরো একটা প্রশ্ন দিলাম আমি, এখানে একটু চেঞ্জ করে দিই আমি, দিয়ে তোমাকে এখানে বলা হলো যে এর মান 40 ডিগ্রি আর এটা বললাম এক্স এর মান কত। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এক্স এর মান হবে 50 ডিগ্রি, কারণ এইটা যদি 40 হয় তাহলে বাকি ওইটা 50 হবে, কারণ পুরোটা মিলে 90 ডিগ্রি হবে। সো বুঝেছো এটা?
তাহলে এটাই হচ্ছে পূরক কোণ। এবার আমরা আসি পরের কোণটাতে, সেটা হচ্ছে সম্পূরক কোণ কি। তো সম্পূরক কোণ বলছে দেখো যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর, আচ্ছা এখানে পূরক লেখা হয়েছে, এক্সট্রিমলি সরি, এটা আসলে সম্পূরক হবে, ঠিক আছে, এটা পূরক না, এটা একটু কারেকশন করে নিই, এটা হবে সম্পূরক। ওকে, তো চিত্রটা এরকম হবে, খেয়াল করো। মনে করো আমি এখানে দুইটা কোণ আঁকলাম, একটা হচ্ছে যে এ কোণ আর একটা হলো আমাদের এই যে এখানে বি কোণ। তো তুমি খেয়াল করো তো এ আর বি মিলে কি কত ডিগ্রি হবে? এ আর বি মিলে হবে 180 ডিগ্রি। যেহেতু এ কোণ আর বি কোণ মিলে 180 ডিগ্রি হবে, তার মানে তারা পরস্পর সম্পূরক কোণ। কারণ আমরা মাত্রই দেখেছি এই যে সম্পূরক কোণের ডেফিনেশনে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে আমরা সম্পূরক কোণ বলবো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এখন একটা বিষয় খেয়াল করো, এখানে তো তোমরা আসলে কনফিউজ হতে পারো যে স্যার সম্পূরক এবং পূরক দুইটাই তো প্রায় সেম, আমরা এটা কীভাবে মনে রাখতে পারি? ওকে, তো মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলছি। দেখো এখানে মনে রাখবে, যেহেতু কোন বানানটা বড়, এই দুইটার মধ্যে সম্পূরক বানান বড় নাকি পূরক বানান বড়? অবশ্যই তোমরা বলবে যে স্যার সম্পূরক বানান বড়। আচ্ছা এবার আসো, 90 ডিগ্রিটা বড় নাকি 180 ডিগ্রিটা বড়? 180 ডিগ্রি অবশ্যই বড়। তাহলে এই যে যেটা বড় বানান ওটা বড় মান নেবে, 180 ডিগ্রি হবে, আর যেটা ছোট বানান ওটা ছোট মান নেবে। সো আমরা কিন্তু এইভাবে এই জিনিসটা ইজিলি মনে রাখতে পারি যে কোনটা পূরক কোনটা সম্পূরক। এখন এবার আমি যদি তোমাকে বলি যে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে বি এর ভ্যালু কত? যদি এরকম প্রশ্ন করি তাহলে কত হবে বলো? বি এর ভ্যালু হবে 150 ডিগ্রি। কেন? কারণ একটা 30, তাহলে অন্যটা কী হবে? 150 হবে, কারণ এখানে একটা এই সম্পূর্ণটা কিন্তু একটা সরল কোণ হবে। এই পুরোটা যদি আমরা যোগ করি, পুরোটা মিলে একটা সরল কোণ হবে, তার মধ্যে অলরেডি একটার মান 30 আর একটার মান হবে 150। সো এইভাবে প্রশ্নগুলো আসে। এবার আসি, তোমাকে যদি আমি এবার একটা প্রশ্ন করি যে 40 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণ কত? কথাটা মানে একটু জটিল হয়ে গেল। আচ্ছা আমি লিখে দিই, 40 ডিগ্রি এর পূরক কোণের সম্পূরক কোণ কত? পূরক কোণের সম্পূরক কোণ কত? তো এটা দেখে কিন্তু অনেকেই একটু ভয় পেয়ে যাবে যে এটা আবার স্যার কেমন প্রশ্ন, যে 40 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণ। তো যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে তুমি দুইবার চিন্তা করতে হবে। প্রথম কথা, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? উত্তর হচ্ছে 50 ডিগ্রি, আমরা মাত্রই দেখেছি কেন 50। তো এখন আসি, তো বলছে 40 ডিগ্রি কোণের পূরক কোণের অর্থাৎ 50 ডিগ্রি কোণের এখন সম্পূরক কোণ কত? কত হবে? 130, 130 হবে। বুঝেছ? তাহলে এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার কোণের মান নির্ণয়ে অনেক কাজে দিবে। হ্যাঁ, মানে এই ধরনের প্রশ্নগুলো আসে এবং এই কনসেপ্টটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এইটা যেহেতু বুঝেছ, এখন আমরা আসি কিছু কোণের মান নির্ণয়, অর্থাৎ কোণের মান নির্ণয়গুলো কিভাবে আসে পরীক্ষায় এই রিলেটেড। অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে বিভিন্ন কোণ নিয়ে আলোচনা করলাম, সরল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, তো এইগুলোর ভিত্তিতে এখন আমরা বিভিন্ন কোণের মান নির্ণয় করব। তো ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম যে এরকম, আচ্ছা এই চিত্রটা খেয়াল করো, এখানে আমি দিয়েছি যে এখানে আমাদের এই ভিতরের এই অংশটা হচ্ছে 40 ডিগ্রি আর এই অংশটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন বলেছে এক্স কোণের মান কত আর ওয়াই কোণের মান কত। তো এখানে এক্স এর মান কত হবে? সো এখানে আমরা দেখো, আমরা বুঝতেই পারছি এখানে আসলে একটা সরল কোণ উৎপন্ন হয় আমরা যদি পুরোটা এইভাবে চিন্তা করি। তার মধ্যে এই যে দেখো বাম পাশে এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বোঝা যাচ্ছে এক্স এর মান কত হবে? 180 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে আমরা পাবো এক্স এর মান হবে 140 ডিগ্রি। একইভাবে দেখো এখানেও কিন্তু একটা সরলরেখা উৎপন্ন হয়েছে, এই যে এখানে যেহেতু সরলরেখা উৎপন্ন হয়েছে এবং তার এখানে একটা সরল কোণ উৎপন্ন হবে, যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি, তার মধ্যে একটা হচ্ছে 30 ডিগ্রি, দেখো এই কোণটা 30 ডিগ্রি, তাহলে ওয়াই কোণের মান কত? ওয়াই কোণের মান হবে 150 ডিগ্রি। তাহলে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু কোণের মান নির্ণয়গুলো এভাবে আসে, বুঝেছো? তাহলে এটা একটা টাইপ। এই ধরনের প্রশ্ন আসলে আই থিঙ্ক তোমরা এখন পারবে এটা। ওকে, সো আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, বলা আছে যে এই যে এই অংশটা হচ্ছে এই কোণটা হলো 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি এবং এক্স কোণের মানটা কত। তো এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি এই সবগুলো মিলে এখানে আসলে একটা স্ট্রেইট অ্যাঙ্গেল বা একটা সরল কোণ উৎপন্ন হবে এই সবগুলো যদি আমরা যোগ করি।
কারণ এখানে একটা সরল রেখা উৎপন্ন হয়েছে, আর সরল রেখা উৎপন্ন হলে সেখানে সরল কোণ উৎপন্ন হয়, সরল রেখা থাকলে সরল কোণ উৎপন্ন হয়। তো এই সবগুলো কোণ মিলে 180 হবে। তার মধ্যে 3টার মান দেয়া আছে, তাহলে আরেকটার মান কি বের করা যাবে না? আমরা কি করব, আমরা এই যে এই কোণটা এবং এই কোণটা, এই 3টা কোণ যোগ করে 180 থেকে যদি এই 3টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক্স কোণের মান পেয়ে যাব। তাহলে কত হবে দেখো, 50 আর 40 90 আর 30 120 ডিগ্রি। তো এই 3টা মিলে হবে 120। ওকে, এই 3টা মিলে কত? এই 3টা মিলে 120। তাহলে এক্স কোণের মান কত? এক্স হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে উত্তর হবে 60 ডিগ্রি। তো দেখো এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা এবার আসো আমরা আরেকটা টাইপে যাই, যে এতটুকু হচ্ছে 2x, মাঝখানে এটা 4x আর এটা হলো 3x। এবার যদি তোমাকে বলা হয় যে x এর মান কত, x সমান কত, তাহলে আমরা দেখো একটু আগেই দেখেছি এই ধরনের চিত্রগুলোতে যে নিচে এইখানে আমাদের সবগুলো যোগ করলে এখানে 180 ডিগ্রি হবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে 2x প্লাস 4x প্লাস 3x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে সবগুলো যদি যোগ করি আমরা, তাহলে এখানে হবে 9x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 9টা পাশে বামে গুণ আছে, তাহলে ডানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 180 ডিভাইডেড বাই 9, তাহলে 9 দ্বারা ডিভাইড করলে আমরা এটা পাবো 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো 20 ডিগ্রি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এবার দেখো এটাকেই যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি এই ধরনের প্রশ্নগুলোকে, দেখো আরেকটু আমরা যদি জটিল করতে চাই, তাহলে তোমাকে এরকমের প্রশ্ন আসতে পারে। এখন এইটা জিনিস, আচ্ছা এই প্রশ্ন করার আগে তোমাকে আরেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেই। মনে রাখবে যে যখনই একটা এরকম ক্রস বা এক্স তৈরি হবে, সেখানে এক ধরনের কোণ উৎপন্ন হয়। এই ধরনের কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে বিপরীত কোণ, অর্থাৎ এই যে এই কোণটা ঠিক অপোজিটে কোণটা আছে, এই যে এই কোণটা, তাহলে কোনো একটা কোণের জাস্ট অপোজিটে যে কোণটা থাকে এই কোণটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তাহলে এই যে ধরো এটা 1, তাহলে 1 এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর 3-এর বিপ্রতীপ কোণ হলো 4। বুঝেছ? তাহলে এই কনসেপ্টটা তোমার কেন গুরুত্বপূর্ণ? কারণ মনে রাখবে যে বিপ্রতীপ কোণের মান সবসময় সমান। বিপ্রতীপ কোণের মান কি? সবসময় সমান। অর্থাৎ এই যে এইটা যদি মনে করো 100 ডিগ্রি হয়, তাহলে নিচের এটাও 100 ডিগ্রি হবে। কি কনসেপ্টটা বুঝেছ? কি বললাম? বিপ্রতীপ কোণের মান সবসময় সমান হয়। তাহলে এই কনসেপ্টটাই কাজে লাগে আমরা কিন্তু এখন কিছু ম্যাথ করতে পারবো। খেয়াল করো, দেখো এই পরের ম্যাথটা আমরা দেখি। এ কোণের মান কত? ওকে, এই যে এই কোণটা দিয়েছে এটা বলছে এটার মান কত। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটু আগে দেখেছিলাম যে এই সম্পূর্ণ সবগুলো কোণ মিলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 2x প্লাস 90 প্লাস 3x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি এটা যোগ করি, দেখো 2x আর 3x মিলে হবে 5x, আর 90টাকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 5x ইকুয়াল তোমার 90 ডিগ্রি। ওকে, তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল 18 ডিগ্রি, কারণ আমরা যদি 90কে 5 দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো 18। তাহলে x এর মান আমরা পেয়েছি 18। এখন আমাদের চেয়েছে যে এই কোণটার মান কত? a কোণ। এখন a কোণ আর এই যে দেখো তো 2x, এটা কি বিপ্রতীপ কোণ না? আর আমি মাত্রই বলেছি যে বিপ্রতীপ কোণগুলো সমান। তার মানে এই যে এই কোণটা এবং এই কোণটার মান সমান হবে। তাহলে আমরা যদি x এর মান জানি, তাহলে 2x এর মান কত? বোঝাই যাচ্ছে যে x এর মান যদি 18 হয় তাহলে 2x এর মান হবে 36। তার মানে আলটিমেটলি এই কোণটা হবে 36 ডিগ্রি। তাহলে এইটা যদি 36 হয় তাহলে এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, তাহলে a এর মান হবে 36 ডিগ্রি। সো দেখো এই যে বিপ্রতীপ কোণ খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা কিন্তু। সেইভাবে আমরা কিন্তু এই ম্যাথগুলো করতে পারি। এবার যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, খেয়াল করো এখানে বলেছে এটা হচ্ছে x, এটাও x, এটা y, এটা y দিয়ে বলেছে x এবং y এর মধ্যে আসলে সম্পর্কটা কি এটা দেখাতে হবে। তো আমরা আসলে এটা জানি যে আমরা এই 4টা কোণ যদি যোগ করি এই সবগুলো, তাহলে যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো।
তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2x প্লাস 2y ইকুয়াল 180 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি 2 যদি কমন নেই, তাহলে আমার এখানে থাকছে x প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখন আমি যদি 2টা ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 90 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কত পেলাম আমরা? 90 ডিগ্রি পেলাম। সো আমাদের কিন্তু বলে নাই যে x প্লাস ওয়াই এর মান কত, আমাদের প্রশ্নটাতে বলেছে যে x এবং y এর সম্পর্ক কী। তো সম্পর্ক কী বলো তো? যখন দুইটা কোণের মান 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে আমরা কী কোণ বলি? আমরা কিন্তু এটাকে বলি পূরক কোণ। আমরা একটু আগেই দেখেছিলাম যে এটা কি পূরক কোণ কেন, ঠিক আছে? পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তারা পরস্পর পূরক। যেহেতু এই দুইটা কোণের মান 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল, এই জন্য এরা হচ্ছে পরস্পর পূরক কোণ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আর পরের ম্যাথটা দেখি, দেখো এখানে বলেছে যে এই চিত্রটাতে এতটুকু হচ্ছে আমাদের ডাব্লিউ, এতটুকু হচ্ছে এক্স, এটা ওয়াই এবং এটা হলো জেড। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে ডাব্লিউ সমান 2x, তারপর হচ্ছে এক্স সমান 2y, তারপর হচ্ছে ওয়াই সমান 2z। যদি হয় তাহলে এখানে জেড সমান কত? তাহলে আমাদের কী চেয়েছে? আমাদের চেয়েছে জেডের মান। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2014 সালে এসেছিল। ওকে, তাহলে দেখো আমরা যদি এটা করতে চাই, তাহলে এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে যে টেকনিকটা ফলো করতে হবে, সেটা হচ্ছে যেটার মান চাবে আমরা সবগুলোকে সেটাতে কনভার্ট করব। অর্থাৎ দেখো এখানে আমাদের চেয়েছে জেড, তাহলে আমরা কি করব? আমরা এই ডাব্লিউটাকেও কিসে জেডে কনভার্ট করব, আমরা এই এক্সটাকেও জেডে কনভার্ট করব, ওয়াইটাকেও আমরা জেডে কনভার্ট করব। তারপর আমরা সবগুলো যদি যোগ করে দিই, অর্থাৎ এই কোণ এটা, তাহলে 180 ডিগ্রি হবে। সেখান থেকে আমরা জেডের মানটা বের করব। অর্থাৎ এখন আমরা ডাব্লিউটাকে কীভাবে আমরা জেডে কনভার্ট করবো আগে এটা দেখো। তা আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ সমান, দেখো এখানে বলাই আছে ডাব্লিউ সমান 2x, এই যে এখান থেকে আমি লিখলাম ডাব্লিউ সমান 2x। এবার আসো এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 2y, তাহলে 2 × 2y তাহলে কত হলো? 4y। ওকে, এবার আসো ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2z, তাহলে আমরা লিখতে পারি 2z। তাহলে আলটিমেটলি এটা হলো 4 2 = 8, তার মানে 8z। তার মানে আমরা ডাব্লিউ সমান কী পেলাম? ডাব্লিউ সমান আমরা পেলাম 8z। তাহলে আমরা ডাব্লিউর পরিবর্তে লিখব 8z। এবার আমরা একইভাবে এক্সকে আমরা জেডে কনভার্ট করব। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি 2y, আবার আসো 2y, ওয়াই সমান হচ্ছে 2z, তাহলে আলটিমেটলি এখানে হলো 4z। তো আমরা এখানে লিখতে পারি এক্সের পরিবর্তে 4z, আর ওয়াই সমান তো দেয়াই আছে আমাদের 2z, এটা তো প্রশ্নে দেয়া আছে, তার মানে এটাকে কিন্তু আর কনভার্ট করার প্রয়োজন নেই, আর এটা তো আমাদের অলরেডি জেড আছে। তো এটা যখন আমরা করলাম, এখন আমরা যেটা করব, আমরা এই সবগুলোকে যোগ করব, অর্থাৎ 8z প্লাস 4z প্লাস 2z প্লাস z, এই সবগুলো মিলে হবে 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা সমীকরণ সমাধান করি, তাহলে এই মানটা ইজিলি পেয়ে যাব, জেডের মান। দেখো এখানে এরকম আসবে, এই সবগুলো যোগ করলে হবে 15z, আর এটা হবে 180। তাহলে আমরা লিখতে পারি এখানে z ইকুয়াল 15, যদি ওই পাশে গিয়ে ভাগ করে দিই 180কে 15 দ্বারা, তাহলে আমরা পাবো 12 ডিগ্রি। ওকে, তাহলে জেড এর ভ্যালু হলো 12 ডিগ্রি। সো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা 2014 সালে এসেছিল, এবং এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এখানে টেকনিকটা হলো যে এইরকম যত সমীকরণ দেওয়া থাকবে, বা সমীকরণ না তো মানে যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে, সেই কন্ডিশনগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমাদের কী চেয়েছে। আমাদের এই ম্যাথে যেমন চেয়েছে জেড এর মান কত, যদি আমাদের এখানে বলতো যে ওয়াই এর মান কত, তাহলে আমরা কি করতাম? আমরা সবগুলো টার্মকে মানে সবগুলো ভ্যারিয়েবলকে ওয়াই কনভার্ট করতাম, অর্থাৎ ডাব্লিউকে ওয়াই কনভার্ট করতাম, এক্সকে ওয়াই কনভার্ট করতাম, জেডকে ওয়াই কনভার্ট করতাম, করে সবগুলো যোগ করে 180 করতাম। একইভাবে তোমাকে যদি বলা হয় এখানে ডাব্লিউ সমান কত, তাহলে এই যে বাকি যতগুলো আছে সবগুলোকে আমরা ডাব্লিউতে কনভার্ট করে যোগ করে 180 লিখব, তারপরে সমীকরণ সমাধান করলেই ম্যাথটা হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা আসলে বুঝতে পেরেছো। তো এই ম্যাথগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
তো তোমরা এগুলো আসলে ভালো করে প্র্যাকটিস করবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।